হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। তোমাদের স্বাগত জানিয়ে রাতের বিভীষিকা চ্যানেলে আবার চলে এলাম নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছে নৈহাটি থেকে মনীষা ভট্টাচার্য। তা ঘটনাটি আমি তার মতন করেই তোমাদের পড়ে শোনাচ্ছি। হ্যালো সুপর্ণাদি, আশা করব তুমি কুশলেই আছো। তোমার প্রত্যেকটা ঘটনা আমি শুনেছি এবং আমার খুব ভালো লেগেছে। তা আমিও আমার একটা ঘটনা তোমাকে পাঠালাম। তুমি যদি এই ঘটনাটি পড়ে শোনাও তোমার চ্যানেলে, তাহলে আমি খুবই খুশি হব। অসংখ্য ধন্যবাদ মনীষাদি, যে তুমি আমার প্রত্যেকটা ঘটনা শুনেছ আর তোমার যে ভালো লেগেছে তা শুনে আমি খুব আনন্দ পেলাম। যাকার কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল বিষয়। তা দিদি, তখন আমার নতুন বিয়ে হয়েছে, ধরো 5-6 মাস। আমি না ছোটোবেলা থেকে খুব ডানপিটে মেয়ে। গাছে ওঠা বলো, সাইকেল চালানো, পুকুরে সাঁতার কাটা, গাছে ওঠা, সব কিছুই, দেয়াল বেয়ে ওঠা, এগুলো সব কিছুই পারতাম, এখনও করি। ইনফ্যাক্ট আমার কোনো ভয় বলে ডিকশনারিতে কোনো শব্দ ছিল না। এখনও কোনো কিছুতেই ভয় পাই না। এটা তো আমার নিজের কথা বললাম, আমি কীরকম ধরনের। এবার বলি শ্বশুরবাড়ির কথা। আমার শ্বশুরবাড়ি দোতলা। যখনকার কথা বলছি, তখন একতলায় এক ফ্যামিলি ভাড়া থাকতো আর ওপরে আমরা থাকতাম। আমাদের বাড়ির পাশে একজনের ফাঁকা জমি, ডোবা টাইপের, সেটা এখনও বিক্রি হয়নি, ওরকমই আছে। তো ওই জমিটার পিছনে একটা বাড়ি ছিল, যে বাড়িটাকে নিয়েই ঘটনাটা বলবো আমি। তা ফাঁকা জমিটা কত কাটা আমি সেটা বলতে পারবো না, কারণ ওই ফাঁকা জমিটার পিছনেই বাড়িটা আর কি। তবে বাড়িটা আমাদের দিকটা আর কি পিছন দিকটা পড়ে। আর ওই বাড়িতে যেতে গেলে আমাদের ট্যাঙ্কির ওপর দিয়ে যাওয়া যায়। তা বাড়িটার পাশেই ছিল একটা কুয়ো। সেই কুয়োর ঠিক পাশেই একটা আম গাছ। শুধু আম গাছ ছিল না, খেজুর গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সবই। এখন অবশ্য ওইসব গাছ আর নেই, কারণ যারা এখন বাড়িটা কিনেছে তারা ওই গাছগুলো সব কেটে ফেলেছে। তো যাই হোক, আম গাছটা মানে একটা মরা গাছ, যার ডালপালা আছে কিন্তু পাতা নেই। কি আশ্চর্য, ওই মরা গাছে কি বড় বড় যে আম ফলে রয়েছে তখনকার সময়, বলছি আমি, তুমি না দেখলে বিশ্বাস করবে না। আমি না মরা গাছটায় কি করে যে আম হয়, এটাই আমি শুধু ছাদে গিয়ে, যখন ছাদে যেতাম তখন এই গাছটার দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে মরা গাছে কি করে আম ফলে, তা আবার এত বড় বড়। আর ঠিক গাছটা ভরে থাকতো, যতগুলো ডালপালা ছিল, মানে ধরো 5-6টা, তার মধ্যে সব কটা ডালই আম ফলে থাকতো। অবাক কাণ্ড। আমি ছাদে গেলে গাছটার দিকে তাকাতাম, বলতে গেলে লোভও হতো, মনে হতো যেন আমগুলো পেড়ে নিয়ে আসি, কিন্তু কেউ পারতও না, ওইরমই পড়ে থাকতো। আমি তো ওই বাড়ির ঘটনাটা জানি না কি হয়েছে, শুধু জানতাম ওই বাড়িতে কেউ থাকে না, যার বাড়ি তারা বাইরে থাকে। একদিন আমি ঠিক করলাম যে রাত হলে আমি আম পেড়ে নিয়ে আসবো। তা যেদিনকে ঠিক করেছিলাম সেদিন রাত 10টার সময়, 10টাই বাজে আর কি, আমার শ্বশুরমশাই আর আমার স্বামী ডিউটি থেকে বাড়ি চলে এসছে। তারা সব ঘরের ভেতরেই। আর আমাদের রাতের খাওয়া 10:30টায়, 10:30 আগে কেউ খায় না। তাই আমি ভাবলাম যে এর মধ্যে যদি আমগুলো পেড়ে নিয়ে আসি, কেউ বুঝতেও পারবে না, জানতেও পারবে না। তা আমি একটা ব্যাগ নিয়ে চলে গেছি ট্যাঙ্কির ওপর দিকে, আস্তে আস্তে কুয়োটার পাশ দিয়ে আম গাছটায় উঠেছি। আম গাছটার ডালে ব্যাগটাকে ঝুলিয়ে রেখে বেশ আম পাড়ছি। ধরো 7-8টা পেরেছি, ব্যাগের মধ্যে ভরেছি। হঠাৎ দিদি, আম গাছটার নিচেই ঠিক কুয়োটা, ওই কুয়োর দিকে না আমার চোখটা গেল। যেই চোখটা গেল, আমি আর চোখটা না সরাতে পারছি না। একে কোনো হাওয়া নেই, কোনো হাওয়া তো কোনো মানে নেই বলতে গেলে, হাওয়া দিচ্ছে না, কিচ্ছু না, অথচ জলটা না কী হারে নড়ছে। তারপরে যেন দেখি একটা হাতটা একটা বাড়িয়ে রয়েছে আর জলটা নড়ছে। আমি না দেখে ভাবছি যে কেউ কি পড়ে গেছে, বাঁচতে চাইছে, মানে বাঁচার জন্য কি হাতটাকে দেখাচ্ছে। কিছুই বুঝতে পারছি না যে হাতটা কি সত্যি মানুষের হাত না কি।
আমি একভাবে তাকিয়ে রয়েছি। অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে না তখন আমার মনের মধ্যে একটা না বাবা দরকার নেই, আমি বাবা চলে যাই, আর আমার আম পাড়ার দরকার নেই বলে ব্যাগটা নিয়ে আস্তে আস্তে গাছ থেকে নেমে আমি সোজা বাড়িতে চলে আসি। এসে যখন সিঁড়ি দিয়ে উঠছি তখন আমার শাশুড়ি মা দেখে আমাকে জিজ্ঞাসা করছে যে এত রাত্রে ব্যাগ নিয়ে কোথায় গেছিলে? তা আমি আর কোনো কথা বলিনি প্রথমে। তারপর শ্বশুরমশাই বেরিয়ে এসছে, কী হলো, কোথায় গেছিলে, এত রাত্রিরে ব্যাগ নিয়ে কোথায়? সবাই জিজ্ঞাসা করছে। কোনো কিছুর কিনারা না পেয়ে আমি তখন কথাটা বলেই ফেলেছি যে আমি ওই বাড়িটা না আম পাড়তে গেছিলাম। আমার শাশুড়ি, শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার দেওর শুনে তো ওরা হতবাক হয়ে গেছে। তখন শাশুড়ি বলছে, আজকে অমাবস্যা, তুমি গেছো ওই মরা বাড়িতে আম পাড়তে? যেই শুনেছি মরা বাড়ি তখন আমি না তাকিয়ে রয়েছি, কারণ তো আমি এসব কিছুই জানি না। আমি বলছি মরা বাড়ি মানে? বলছি এটা একটা মরা বাড়ি, কেউ যায় না, দেখছো না আম ওরকম ফুলে পড়ে রয়েছে, কেউ নেয় না, কারো যদি নেওয়ার হতো তাদের তো সে নিতই, আসতই। খুব বকলো। বকার পরে আমি আমটা রেখে দিয়ে যাক রাতে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছি। তারপরে রাত্রিবেলায় ঘুমিয়েও পড়েছি। আমি কিন্তু এই ঘটনাটা, যেটা আমি শোনা কথা, আমি বাড়ির লোকদের বা ভাড়াটিয়া এদের কাছে শুনে আমি কথাটা কিন্তু বলছি, আমি কিন্তু নিজের সজ্ঞানে করিনি। আমি নাকি 2টোর সময় ওপর থেকে নেমে সোজা মুখে নাকি এটাই বলছিলাম, আসছি 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 বলে সোজা নিচে নেমে এসে গেটে এসে মেন দরজাটা খুলে, এবার গেটের যে গ্রিলটা সেইটা তো তালা দেওয়া, সেটা ধরে নাড়াচ্ছি। আর নিচের যে মেন গেটটা আর কি, গ্রিলটায়, ওই গেটটায় কিন্তু তালা, যে চাবিটা নিচে ভাড়াটিয়ার কাছেই থাকতো, কারণ উনি অনেক সকালবেলায় ডিউটি চলে যেতেন দেখে ওনার কাছেই চাবিটা থাকতো রাত্রিরে, মানে ওনার কাছে থাকতো, সকালবেলা তালাটা খুলতো উনি। সেই জন্য আমি তো তালার চাবি আর খুলতে পারছি না, আমি গেটটা ধরে নাড়াচ্ছি। ওই গেটটার আওয়াজে ওনারা উঠে পড়ে আমাকে বেরিয়ে এসে বলছে, কী হয়েছে, তুমি এরকম গেট ধরে নাড়াচ্ছ কেন, কী হয়েছে? এই চেঁচামেচি তো ওপরে ওরাও শুনেছে, চলে এসছে নেমে। তখন আমার হাজব্যান্ড আমাকে ধরে নিয়ে, আমি বলছি দাঁড়াও, আমায় ডাকছে তো, আমাকে ডাকছে তো, তুমি ছাড়ো আমাকে, আমি শুনে আসি, ডাকছে তো বলে উনি আর কথা না বলে আমাকে জোর করে নিয়ে গিয়ে ঘরে আটকে রাখে। তা সেই দিন রাত্রিটা গেল। পরের দিন সকালবেলা আমাকে আর কেউ কিছু বলেনি। তার পরের দিনও আবার সেই একই কাণ্ড। আবার সেই রাত্রিবেলা আমি শুয়ে আরেকটা কথা আমি বলি দিদি, এটা যে আমি রাত্রিরে শুতাম তা না, আমি দুপুরবেলা ধরো স্নান করছি, আমার যেন কানে আসতো, কিরে আয়, আমার কাছে আয়, আমার কেউ নেই, তুই আয় না, আয় কাছে আয় না। আমার না কানের কাছে যেন মনে হতো সবসময় কথাটা বাজতো। আমি না কাউকে বলতাম না, যদি বললে ওরা আবার বকে বা কিছু, তা আমি বলিনি, আমার স্বামীকেও বলিনি, শাশুড়ি মাকেও বলিনি, ইনফ্যাক্ট আমি কাউকেই বলিনি। আবার পরের দিন ওই রাত্রিবেলা আবার আমি নাকি 1টার সময়, তখন তার আগে আমার হাজব্যান্ড আর কি জল খেতে রান্নাঘরে গেছিলো। ও জল খেতে রান্নাঘরে গেছে, আমিও খাট থেকে নেমে সোজা বেরিয়ে আসছি। ও তখন রান্নাঘর থেকে দেখেছে আমাকে, দেখে সঙ্গে সঙ্গে ধরেছে, কোথায় যাচ্ছ মনীষা তুমি? আমি বলছি দেখো আমায় ডাকছে। আমি আর কোনো কথা, হাতটা ছিটকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে চলে আসছি। ও আমার পেছনে দৌড়াতে মাকে বাবাকে ডাকতে ডাকতে আসছে। এসে কিছুতে আমাকে ধরতে পারছে না, আমি যাব। আমাকে তখন স্পষ্ট যেন আমি শুনছি আমাকে ডাকছে, কিরে আয়, আয় না, আমি একা, আয় না আমার কাছে, আমি আসছি, দাঁড়াও আসছি। সে কিছুতেই আমাকে এরা যেতে দেবে না, এদিকে ও ডেকেই যাচ্ছে। তারপরে আমার হাজব্যান্ড আমাকে একটা থাপ্পড় মারলো। যেই থাপ্পড় একটা মেরেছে তখন আমি আস্তে আস্তে মানে জ্ঞান হারানো মতন অবস্থা। তারপরে ধরে নিয়ে ওরা শুয়ে দেয়। পরের দিন আমার শাশুড়ির যে গুরুদেব তাকে ডাকা হয়। তিনি আসতে তখন বলেন যে ওখানে গেছিল কোনো সময়? আমার শাশুড়ি বলছে, হ্যাঁ জানেন না, সেই দিনকে অমাবস্যা ছিল, রাত্রি 10টার সময় ওই গাছে আম পাড়তে গেছিলো। বলে এইটাই তো ভুল করেছে, তখনই ওর পেছন নিতে শুরু করেছিল, কিন্তু ওকে ধরতে পারিনি, এই তোমাদের ভাগ্য ভালো, কিন্তু ওকে ডাকার জন্য চেষ্টা করছে।
তারপরে আমাকে ডাকলো, আমি সামনে গিয়ে বসলাম। বসতে আমাকে ঝাড়াতে তখন জিজ্ঞেস তুমি কী দেখেছিলে? তখন আমি বললাম যে আমি আম পাড়তে পারতে না কুয়োটার দিকে তাকিয়েছি। কুয়োটার মধ্যে কোনো হাওয়া ছিল না, কিচ্ছু না, কিন্তু কুয়োর জলটা খুব নড়ছিল। নড়তেই যেন মনে হলো একটা হাত ওপরে উঠে এলো। হাতটা এমনি উঠে যে আমায় ডাকছে তা না, একটা হাত। তা আমি ভেবেছি কেউ পড়ে গেছে, কেউ বাঁচার জন্য চেষ্টা করছে নাকি। তা অনেক কিছু ভেবে আমি আর কিছু নয় করে আমি সোজা ব্যাগটা নিয়ে চলে এসেছি। তো বলছে যে তুমি কেন গেছিলে, অমাবস্যা বুঝতে পারছো, এরকম কোনো দিন আর করবে না বলে উনি ঝাড়িয়ে টাড়িয়ে আমাকে একটা মাদুলি দিল। এই মাদুলিটা তুমি গলায় ঝুলিয়ে রাখবে, কোনো সময় গলা থেকে ফেলবে না এই মাদুলিটা। যদি দেখো যে গলায় ঝোলাতে তোমার অসুবিধা হচ্ছে তাহলে হাতে বেঁধো, হাতেও যদি অসুবিধা থাকে তো কোমরে বেঁধো, তবুও মাদুলিটাকে তুমি খুলবে না। তারপরে আস্তে আস্তে ওইটা দেওয়ার পরে আমার ওই জিনিসগুলো আর হয়নি, মানে উঠে আর যেতাম না বা কোনো আওয়াজও পেতাম না, ডাকার শব্দও পেতাম না। তারপরে আমার শাশুড়ি গল্প করলো যে ওই বাড়িতে মানে শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী এরা সবাই ছিল, একটা ছেলেও ছিল। ছেলেটা বয়স কত আমি তখন জানি না, যা গল্পটা বলছে সেটাই বলছি আমি। ছিল, তা স্বামীটার স্বভাবটা বলে ভালো ছিল না। বউটার সঙ্গে সব সময় ঝগড়া করতো, মানে চাইতো বউটা ছেড়ে চলে যাক, কিন্তু বউটা যেত না। বউটা যাবেই বা কোথায়, আর স্বামী ঘর ছেড়ে কেউ যায়? যেত না। সেইটাই হচ্ছে স্বামীর রাগ। প্রতিটা দিন অশান্তি ঝগড়া এরকম করেই যেত। একদিন এরকম ঝগড়া করতে করতে বউটাও তখন, আমার শাশুড়ি তখন রান্নাঘরে খাবার দেওয়ার জন্য আর কি গেছিল, খাবার আনতে গেছে, যে রাত্রি 10টা বেজে গেছে, এবার খাবার দাবারগুলো টেবিলে নিয়ে যায়। তখন দেখছে স্বামী স্ত্রী খুব ঝগড়া হচ্ছে, আর ও শ্বশুর শাশুড়িরাও বেশ উপভোগ করতো ও ছেলে বউয়ের ঝগড়াটা, তারাও কিছু বলতো না। আমার শাশুড়ি শুনছে ঝগড়ার, কারণ এটা তো প্রতিদিন বা নিত্যকারের ঘটনা হয়ে গেছিলো। তা শুনছে, তো শুনতে শুনতে দেখে খুব জোর অশান্তি। বউটা বেরিয়ে এসছে, আমার গায়ে হাত তুললে তাহলে আমি কিন্তু পাড়ার লোক ডাকবো, এরকম বউটা বলে যাচ্ছে। তখন আমার শাশুড়ি কৌতূহলবশত রান্নাঘরের জানলাটা দিয়ে দেখি তো কী করে। তো দেখতে গিয়ে দেখে লোকটা কি করলো, কুয়োটার কাছে নিয়ে এসে বউটাকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিল। আমার শাশুড়ি ওই দেখে চিৎকার করে ঘরে চলে গেছে। ঘরে গিয়ে তখন আমার শ্বশুরমশাইকে বলছে, শ্বশুরমশাই বলছে যে চুপ করো। পাড়ার প্রতিবেশীরাও রয়েছে, তারাও কিন্তু কিছু বলতে পারে, আমরা একাই বা কেন এটাকে নিয়ে বলতে যাব, চুপ করো। তো দেখি পাড়ার প্রতিবেশীরা আর কেউ কিছু বলেনি, চুপচাপ হয়ে গেল। তারপরে দেখি শ্বশুর শাশুড়ি ছেলে আর এখানে থাকে না, 2 দিন থেকে দেখি ওরা আর নেই। তারপরে আমার বিয়ের 2-3 বছর পরে বাড়িটা বিক্রি হলো। বিক্রি হওয়াতে আরেক ফ্যামিলি এসে রয়েছে, কিন্তু কুয়োটা তারা কিন্তু ব্যবহার করছে, কুয়োটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ব্যবহার করে না, এমনি পড়ে আছে সেটা আমি বলতে পারবো না, কারণ আর তাকাই না। আর কুয়োটা রয়েছে, কিন্তু গাছপালা সব কেটে দিয়েছিল। তা আজকের আমার ঘটনাটা এটাই। জানি না ঘটনা তোমার কেমন লাগবে দিদি, তুমি যদি একটু পড়ে শোনাও তাহলে খুব ভালো লাগবে। আর তুমি ভালো থেকো। আজকে তাহলে এই অবধি। আমার যদি আরও কোনো ঘটনা আমি শুনি তাহলে তোমাকে আমি পাঠাবো। আজকে আমাকে এই ঘটনাটি পাঠিয়েছে নৈহাটি মনীষাদি। সত্যি ঘটনাটি পড়ে আমার অবাক লাগলো যে একটা মানুষ কি সুন্দর নির্বিকারে মানুষের প্রাণ নিয়ে নিতে পারে, এটাই ভাবনা শুধু। এর আগেও একটা ঘটনা বললাম জম্মুর কোয়ার্টারে, সেখানেও এরকম মহিলার প্রাণ নিয়ে নিল। এটাও তাই। মহিলাদের বা মেয়েদের, বা আমি যেটা দেখি মেয়েদের জীবন বলে কিছু ধরাই হয় না। মানুষ ভাবে কি যে মেয়েদের আবার কিসের জীবন, মেয়েদের যে প্রাণ বলে, মেয়েদের অস্তিত্ব, মেয়েদের যে একটা, মানে কি বলবো, আমার কথায় ভাষাই হারিয়ে যাচ্ছে। যে এইসব ঘটনা শুনলে না আমার নিজে খুব কষ্ট লাগে, যে আমিও তো একটা মেয়ে, জ্বালাটা কষ্টটা বুঝি। কি করে একটা মানুষের প্রাণ নিয়ে নিতে পারে? কই আমরা তো পারি না চট করে একটা পরের ছেলের প্রাণ নিয়ে নিতে, কিন্তু তারা কি করে পারে একটা পরের মেয়েকে মেরে ফেলতে? তাদের কি কোনো জ্বালা কষ্ট নেই? মেয়েদের কোনো অনুভবও নেই যে
এদের যে একটা কষ্ট আছে, এদেরও জ্বালা আছে, এদেরও অনুশোচনা আছে, এগুলো কি কিছুই বোঝে না, প্রাণটা নিয়ে নেয়। আমার আর কিছু বলার নেই, আমি কি বলবো, কথাটা শুনে আমার খুব চোখে জল এসে গেছে। আর এত কিছু নেই, যাই হোক, আর আবার আসবো একটি নতুন সত্য ঘটনা নিয়ে। ততদিন তোমরা এই ঘটনাটি শোনো, শুনে কেমন লাগে কমেন্টে জানিও। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। এই অবধি, ধন্যবাদ।